প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে মূলত আমরা আলোচনা করব আপেক্ষিক বেগের দ্বিতীয় পর্ব নিয়ে। তো আপেক্ষিক বেগের প্রথম পর্বের ক্লাস অলরেডি আমরা করেছি এবং প্রথম পর্বের ক্লাসে আমরা জেনেছি যে আপেক্ষিক গতি কী এবং আপেক্ষিক বেগের যে থিওরি সেটা জেনেছি এবং আপেক্ষিক বেগ রিলেটেড আমরা একটা প্রবলেম সলভ করছি, যেটাতে আমি দেখাইছি যে আপেক্ষিক বেগ রিলেটেড যে ম্যাথগুলো আছে, মানে আপেক্ষিক বেগ রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো আমরা কিভাবে সলভ করব। ঠিক আছে, মানে ওখানে আমরা দেখেছি যে আপেক্ষিক বেগ রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আসলে দুইটা স্টেপের মাধ্যমে সলভ করতে হয় এবং এটাও যে দেখেছি যে আমরা এখানে শুধুমাত্র সামান্তরিক সূত্র ইউজ করেই এই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো আপেক্ষিক বেগের প্রথম পর্বের যে ক্লাসটা সেটা এখনো করো নাই, তো তোমরা ক্লাসটা করে আজকে দ্বিতীয় পর্বের ক্লাসটা করতে আসো, তাহলে তোমরা অনেক কিছুই জানতে পারবা এবং এই ক্লাসেরও অনেক কিছু ইজিলি বুঝতে পারবা। তো চলো আমরা আজকের পর্বের ক্লাসে কি কি নিয়ে আলোচনা করবো সেটা একটু দেখে আসি। আমাদের আলোচ্য অংশটা হচ্ছে আজকে আসলে কিছু গাণিতিক সমস্যা নিয়ে। ঠিক আছে, আমরা আপেক্ষিক বেগ রিলেটেড কিছু গাণিতিক সমস্যা আজকে সলভ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আপেক্ষিক বেগের যে প্রথম পর্বের ক্লাসটা আমরা করছিলাম, সেই প্রথম পর্বের ক্লাসের মধ্যে আমরা একটা টাইপের ম্যাথ নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব এবং যেখানে দেখব যে দুটি বস্তু যদি পরস্পরের বিপরীতে গতিশীল থাকে তবে সেক্ষেত্রে একটি বস্তুর সাপেক্ষে আরেকটি বস্তুর ব্যাগ মানে আপেক্ষিক ব্যাগটা কীরকম হবে সেটা নিয়ে আলোচনা করব এবং 3 নাম্বার টাইপের একটা প্রবলেম আমরা এখানে সলভ করব। সেটাতে দেখব যে দুটি বস্তু যদি পরস্পরের সাথে একটা নির্দিষ্ট কোণে গতিশীল থাকে তবে সেক্ষেত্রে একটি বস্তুর সাপেক্ষে অপর একটি বস্তুর আপেক্ষিক ব্যাগটা কীরূপ হবে সেটা দেখব, সেটা নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ চতুর্থ নাম্বার যে প্রবলেমটা থাকবে সেটা হচ্ছে বৃষ্টি রিলেটেড একটা প্রবলেম। এটাও অনেক মজার একটা ম্যাথ, তো এটাও সলভ করব আমরা। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে আমরা মূল পর্বে চলে যাই। ঠিক আছে, তো দেখো মূল পর্বের শুরুতে থাকতেছে আপেক্ষিক বেগ রিলেটেড একটি গাণিতিক সমস্যা, যেটা হচ্ছে টাইপ 2। ঠিক আছে, তো প্রথমে আমরা প্রশ্নটা জেনে নিই। প্রশ্নটা দেখতেছো যে একটি কার 20 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে গতিশীল, একই সময়ে একটি ট্রাক 10 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে গতিশীল আছে। ঠিক আছে, এখন যে প্রশ্নটা করা হচ্ছে সেটা হচ্ছে ট্রাকের সাপেক্ষে কারের আপেক্ষিক বেগ কত সেটা এবং কারের সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ কত সেটা। তো এই প্রবলেমটা তোমাদের জন্য খুবই ইজি হবে, কারণ হচ্ছে তোমরা অলরেডি প্রথম পর্বের ক্লাস করছো এবং সেখানে আমি এই যে আপেক্ষিক বেগের যে প্রবলেম কিভাবে সলভ করা লাগে সেটা বলেছি। তো যেহেতু এই ম্যাথটা অনেক ইজি আছে, আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে তোমরা নিজেরা এটা পারবে আশা করি। ঠিক আছে, তো এটা তোমরা নিজেরা চেষ্টা করো এবং তোমরা নিজের চেষ্টা করার জন্য যে কাজটা করবে এখন সেটা হচ্ছে এই ভিডিওটা এখন স্টপ করবে এখানে। ঠিক আছে, স্টপ করে এই যে এই প্রবলেমগুলো এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলোর আনসার তোমরা নিজেরা বের করার চেষ্টা করবে। ঠিক আছে, এরপর হচ্ছে আমি পরের স্লাইডে কিন্তু আনসারটা বলে দিচ্ছি, অর্থাৎ তুমি ভিডিওটি অন করার সাথে সাথে কিন্তু আনসারটা পেয়ে যাচ্ছ। তো স্টপ দিস ভিডিও অ্যান্ড ক্যারি অন। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে ধন্যবাদ যে তোমরা চেষ্টা করছো। তো চলো এই পর্যায়ে আমরা এর আনসারটা জেনে নিই। ঠিক আছে, আমাদের যে টাইপ 2 এর যে প্রবলেমগুলো ছিল সেগুলোর আনসারগুলো জেনে নিই। তো প্রথম যে প্রশ্নটা ছিল সেটার আনসারটা হচ্ছে কি, ট্রাকের সাপেক্ষে কারের আপেক্ষিক বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড উত্তর দিকে এবং 2 নাম্বার যে প্রবলেমটি ছিল সেটার আনসার হচ্ছে কি, কারের সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড দক্ষিণ দিকে। ঠিক আছে, তো তোমরা যারা পারছো তোমাদের আবারও ধন্যবাদ এবং যারা পারো নাই, ঠিক আছে, যারা পারো নাই তারা আবার চেষ্টা করবা এবং চেষ্টা করে যদি না পারো তাহলে আমার সাথে যোগাযোগ করবা। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী টাইপের প্রবলেমটা দেখি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে আপেক্ষিক বেগ রিলেটেড তৃতীয় টাইপের আরও একটা প্রবলেম নিয়ে হাজির হয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে যে প্রবলেমটা আসলে আমরা সলভ করব সেটা হচ্ছে দুটি বস্তু গতিশীল থাকবে এবং তাদের মধ্যবর্তী একটা ফিক্সড একটা কোণ থাকবে। ঠিক আছে, তো এই রিলেটেড। তো এখানে দেখতেছো যে দুইটি রাস্তা দুই দিকে চলে গেছে এবং
তাদের মধ্যবর্তী কোণ দেখতেছি আমরা কত ডিগ্রি, 30 ডিগ্রি, ঠিক আছে। তো এখন এই মনে করো এই রাস্তাটা দিয়ে এখন একটা গাড়ি মনে করো বি গাড়ি, যে কত বেগে গতিশীল আছে, 15 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছে, এবং অপর যে রাস্তাটা দেখতেছো এটার সাথে 30 ডিগ্রি কোণে যে রাস্তাটা আছে সেটা দিয়ে একটা গাড়ি তোমার 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে তোমাকে যে প্রশ্নটা করা হয়েছে আসলে সেটা হচ্ছে কি, এই বস্তুর সাপেক্ষে বি বস্তুর বা এই এর সাপেক্ষে বা এই গাড়ির সাপেক্ষে বি গাড়ির আপেক্ষিক বেগ কত, ঠিক আছে, এই প্রশ্নটা তোমাকে করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রবলেমটা সলভ করার আগে আমাদের একটা ফর্মাল একটা চিত্র আঁকতে হবে। চলো আমরা একটু দেখি ফর্মাল চিত্রটা আমরা কিভাবে আঁকবো। তো প্রিয় শিক্ষার্থীরা, ফর্মাল চিত্রটা আঁকার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে হচ্ছে বি এর যে ব্যাগটা, প্রথমে আমরা যেটা করব যে বি এর যে ব্যাগটা সেটাকে আমরা একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব, ঠিক আছে। তো সেটা এরকম, এই যে এই ভেক্টর দ্বারা আমরা কি করছি, বি এর মানে এখানে বি গাড়ির যে ব্যাগ সেটাকে ডিনোট করছি। এরপর হচ্ছে এর সাথে 30 ডিগ্রি কোণে কোনটা আছে, এই গাড়ির ব্যাগটা আছে, সেটাকে আমরা এই ভেক্টর দ্বারা কি করলাম, ডিনোট করলাম, এবং তাদের মধ্যবর্তী কোণ কত, 30 ডিগ্রি, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু বলা হয়েছে যে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ নির্ণয় করতে, ঠিক আছে। তো আমরা যদি এখন এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ যদি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করব তার বিপরীত দিকে তার বেগের সমপরিমাণ একটা বেগ আমাকে দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ তার বিপরীত বেগটা আমাদের প্রদান করতে হবে। তো আমরা দিলাম, মনে করো এর বিপরীতে আমরা কি দিলাম, মাইনাস এ ভেক্টর দিলাম, বা এ বেগটাকে দিলাম। তো এখন কি হচ্ছে, এই মাইনাস চিহ্ন দ্বারা কিন্তু শুধুমাত্র কি করছে, দিক বা ডিরেকশন, বিপরীত ডিরেকশনটাকে কি করতে হচ্ছে, ডিনোট করা হচ্ছে। এটা কিন্তু মানের উপর কোনো ধরনের ইফেক্ট ফেলবে না, ঠিক আছে। তো মান মাথায় রাখবা। তো আমাদের এখানে প্রথম কাজ শেষ, যে আমরা এই ভেক্টরের বিপরীত দিকে আমরা একটা বিপরীত ভেক্টর প্রদান করলাম। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, যার আপেক্ষিক বেগ নির্ণয় করব তার সাথে এই বিপরীত ভেক্টরের একটা কি নির্ণয় করতে হবে, লব্ধি নির্ণয় করতে হবে, ঠিক আছে। এবং সেই লব্ধির মানটাই হবে আপেক্ষিক বেগের মান, এবং লব্ধির দিকটাই হবে কি, আপেক্ষিক বেগের দিক, সেটা আমরা জানি। তো এখানে আসলে যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা যতক্ষণ পর্যন্ত ম্যাথটা সলভ করব ততক্ষণ মনে করব যে এ এর যে প্রকৃত অবস্থা, মানে যার সাপেক্ষে আমরা বেগটা নির্ণয় করতে চাচ্ছি, আপেক্ষিক বেগ নির্ণয় করতে চাচ্ছি, যে প্রকৃত যে ডিরেকশন সেটা আমরা কাউন্ট করব না, ঠিক আছে। তো আমরা এখন এই মাইনাস এর সাথে বি এর একটা লব্ধি নির্ণয় করব। তো লব্ধি নির্ণয় করার জন্য আমরা জেনারেলি যেটা করব সেটা হচ্ছে, আমাদের মধ্যবর্তী কোণটা কিন্তু ফ্যাক্টর এখানে, সো মধ্যবর্তী কোণটা পাইলাম কত, এটা পুরোটা হচ্ছে 180, 180 থেকে আমরা যদি 30 ডিগ্রি বাদ দিই তাহলে আমরা পাচ্ছি কত, 150 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন এই যে মাইনাস এ ভেক্টর এবং বি ভেক্টরকে আমরা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বিবেচনা করে আমরা একটা সামান্তরিক কমপ্লিট করলাম, এবং সেই সামান্তরিকের যে লব্ধি পাচ্ছি, এই বিন্দুকে আমি যে কর্ণটা, সেই কর্ণটা এখন লব্ধির মান এবং দিক নির্দেশ করবে, যেটাকে আমরা বি অফ বি এ, অর্থাৎ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, ঠিক আছে, এটা আমরা এখন নির্ণয় করব। তো এই যে তুমি যেটা দেখতেছো সেটা হচ্ছে কি, লব্ধির মান এবং দিক, এই যে এটা, এই যে এরোটা, সেটা হচ্ছে কি, বা এই ভেক্টরটা হচ্ছে আমাদের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে, ঠিক আছে। তো লব্ধির মান নির্ণয় করার জন্য আমাদের যে যে ইনফরমেশনগুলো দরকার সেগুলো আমরা আগে লিখে ফেললাম, যে a ইজ ইকুয়াল টু কত, 20 মিটার পার সেকেন্ড। আমি আগেই বলছি যে এখানে মাইনাস দ্বারা শুধুমাত্র কি বোঝাচ্ছে, ডিরেকশন বোঝাচ্ছে, যেটা মানের উপর কোনো ধরনের ইফেক্ট ফেলবে না। এ ভেক্টরের মান যা, মাইনাস এ ভেক্টরের মানও তা। এরপর হচ্ছে বি ভেক্টরের মান কত, বি ভেক্টরের মান হচ্ছে বি ইজ ইকুয়াল টু 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এরপর হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু 150 ডিগ্রি পাইছি। তো আমাদের এখন যেটা নির্ণয় করতে হবে, ভি অফ বি এ, অর্থাৎ আপেক্ষিক বেগের মানটা নির্ণয় করব, ঠিক আছে। তো আপেক্ষিক বেগের মান নির্ণয় করার জন্য আমাদের বিখ্যাত যে সামান্তরিক সূত্র থেকে আমরা যে আপেক্ষিক বেগের মান নির্ণয় করার জন্য যে ফর্মুলাটা পাইছি সেটা আমরা ইউজ করব। তো চলো আমরা সেটা লিখলাম, যে ভি অফ বি এ ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, ঠিক আছে। শুধু এখানে কিন্তু মানগুলো শুধু ইনপুট দিব, ঠিক আছে। তো মান ইনপুট দিলাম, এ এর মান কত 20, বি এর মান 15, এবং 2 ইন্টু এ বি এর মান ইনপুট দিলাম, তারপর ক্যালকুলেট করে আমরা পাচ্ছি হচ্ছে বি অফ বি এ ইজ ইকুয়াল টু 10.26 মিটার পার সেকেন্ড। তো প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারবো যে এই তোমার এই গাড়িটা বি গাড়িকে 10.26 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হতে দেখবে, অর্থাৎ সে 15 মিটার পার সেকেন্ড বেগে তাকে গতিশীল অবস্থায় দেখবে না, মানে তার চেয়ে আরো কম বেগে দেখতেছে, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপর যে আমাদের ডিরেকশনটা বলতে হবে। সো ডিরেকশনের জন্য আমরা মনে করলাম আমাদের কিন্তু একটা রাফ একটা ডিরেকশন ধরে নিতে হবে আগে। সো আমরা মনে করলাম যে
বি যেদিকে প্রকৃতপক্ষে যেদিকে ক্রিয়াশীল বা ক্রিয়ারত আছে তার সাথে θ ডিগ্রি কোণে আমার যে বি এর যে আপেক্ষিক বেগ এর সাপেক্ষে সেটা কি আছে, ক্রিয়ারত আছে। ঠিক আছে, আমরা ধরে নিলাম এটা। এখন থিটার মানটা আমরা নির্ণয় করব। তো থিটার মানটা যদি নির্ণয় করতে চাই, দেখো এটা হচ্ছে এই যে পুরো সিস্টেমের যদি থিটার মানটা যদি নির্ণয় করতে চাই, তাহলে থিটাটা কিন্তু এই যে বি ভেক্টরের সাথে কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, তো আমরা জানি এখানে tan থিটা সূত্র ইউজ করব। সো tan থিটা ইজ ইকুয়াল টু, আমরা লিখলাম এই যে যার সাথে কোণ উৎপন্ন করবে সে একা হয়ে নিচে গেছে। ঠিক আছে, তারপর হচ্ছে বাকি যে টার্মগুলো আছে সেগুলো লিখলাম a sin আলফা ডিভাইডেড বাই b a cos আলফা। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা এখানে মানগুলো ইনপুট দিলাম, মানে a এর মান 20, b এর মান 15 এবং a এর মান আবার 20 এবং আলফার মান হচ্ছে 150 ডিগ্রি। সেটা ইনপুট দেওয়ার পর আমরা থিটা ক্যালকুলেট করে পাইছি কত, 76.93 ডিগ্রি। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা এখানে তুমি খেয়াল করো, আমরা যেটা বলতেছি যে আমাদের এই যে বি ভেক্টর যেদিকে ক্রিয়ারত আছে প্রকৃতপক্ষে তার সাথে 76.93 ডিগ্রি কোণে কি আছে আমাদের যে লব্ধি, লব্ধি মিন্স হচ্ছে আপেক্ষিক বেগ, মানে বি এর আপেক্ষিক বেগ এর সাপেক্ষে সেই বেগটা আসলে ক্রিয়ারত আছে। ঠিক আছে, তো অর্থাৎ আমরা এই জিনিসটা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো কি বলতে পারি আমরা, এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ 10.26 মিটার পার সেকেন্ড এবং ডিরেকশনটা কিভাবে বলবো, এ বি কে, এ নিজে প্রকৃতপক্ষে যেদিকে গতিশীল তার সাথে 30 পয়েন্ট, এই যে 30 ডিগ্রি প্লাস 76.93 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত, 106.93 ডিগ্রি কোণে কি হচ্ছে, গতিশীল অবস্থায় দেখবে। অর্থাৎ এ এর সাপেক্ষে যেহেতু আমরা ব্যাখ্যাটা করতেছি, সো কোনটা আমরা এর সাপেক্ষ মানে যে আপেক্ষিক বেগের যে ডিরেকশনটা সেটা আমরা এর সাপেক্ষে কি করলাম, এক্সপ্লেন করলাম। তো তুমি চাইলে আসলে বি এর সাপেক্ষেও বলতে পারো, কোনো সমস্যা নাই। তুমি চাইলে এভাবেও বলতে পারো যে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ 10.26 মিটার পার সেকেন্ড এবং এ বি কে, বি প্রকৃতপক্ষে যেদিকে গতিশীল তার থেকে 76.93 ডিগ্রি কোণে আমরা যেটা বলতে পারি ডান দিকে দেখবে। ঠিক আছে, ডান দিকে দেখবে, এটা কিন্তু বলে দিতে হবে তখন। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তো তোমরা যদি এই প্রবলেমটা বুঝতে পারো বা বুঝে থাকো, তাহলে তোমাদের এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, তোমরা এই প্রবলেমটা নিজেরা সলভ করবা। ঠিক আছে, এই যে এই প্রবলেমটা, অর্থাৎ বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ নির্ণয় করার যে প্রবলেমটা সেটা তোমরা নিজেরা সলভ করবা এবং এক্ষেত্রে যেটা করবা সেটা হচ্ছে অবশ্যই চিত্রটা আঁকবা। ঠিক আছে, চিত্রটা এঁকে এবং আনসারটা অবশ্যই চিত্রের সাহায্যে কিন্তু রিপ্রেজেন্ট করতে হবে। আমি যেভাবে শেষে আনসারটা চিত্রের সাহায্যে রিপ্রেজেন্ট করছি ওভাবে কিন্তু রিপ্রেজেন্ট করবা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমাদের থাকতেছে হচ্ছে চতুর্থ টাইপের আরো একটি প্রবলেম। তো প্রিভিয়াস যে প্রবলেমগুলো সলভ করছিলাম আপেক্ষিক বেগ রিলেটেড, তো এই প্রবলেমগুলোর চেয়ে এই প্রবলেমটা একটু ভিন্ন ধরনের। কেন ভিন্ন ধরনের? কারণটা হচ্ছে আসলে যে তোমাকে প্রিভিয়াস যে ম্যাথগুলো করছিলাম সেখানে কিন্তু তোমাকে বলে দেওয়া হয়েছিল যে আপেক্ষিক বেগ নির্ণয় করো একটা বস্তু সাপেক্ষে আরেকটা বস্তু। ঠিক আছে, তো এখানে এই জিনিসটা আসলে সরাসরি বলে দেয়া নাও থাকতে পারে। এটাই হচ্ছে একটু মানে এই যে এই ডিফারেন্সটা আর কি, মানে অন্যান্য টাইপগুলোর চেয়ে এই টাইপের ডিফারেন্সটা হচ্ছে এখানেই, যে এখানে তোমাকে সরাসরি বলে নাও দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তো এখানে আসলে যে সিনারিওটা দেখতেছো তুমি সেটাতে বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টির যে ব্যাগটা সেটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, মানে উল্লম্বভাবে পড়তেছে বৃষ্টি। তো এমন সময় একজন লোক 5 মিটার পার সেকেন্ড ব্যাগে গতিশীল আছে। ঠিক আছে, তো জেনারেলি যেটা হয় যে বৃষ্টি যখন আকাশ থেকে পতিত হয় তখন সে উল্লম্বভাবেই পতিত হয়। ঠিক আছে, বৃষ্টি উল্লম্বভাবে পতিত হয়, কিন্তু আরোহীর গায়ে সেটা কখনোই কি হয় না, উল্লম্বভাবে পতিত হয় না। কারণ হচ্ছে হয় আরোহী একটা নির্দিষ্ট বেগে গতিশীল থাকে, না হয় এখানে হচ্ছে যে বায়ু থাকে, সে বায়ুর একটা প্রবাহ থাকে, যার ফলে মানে এই যে এই ব্যাগটা মানে 30 মিটার পার সেকেন্ড ব্যাগটা বা বৃষ্টির যে নিজস্ব ব্যাগ সেই ব্যাগে আরোহীকে সে কি করতে পারে না, মানে আঘাত করে না বা আরোহীর গায়ে সে পতিত হতে পারে না, তাহলে অন্য একটা ব্যাগে সে পতিত হয়। ঠিক আছে, তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আরোহী একটা নির্দিষ্ট ব্যাগে কি আছে, গতিশীল আছে এবং বৃষ্টি একটা নির্দিষ্ট বেগে গতিশীল আছে। সো যেহেতু আরো নিজে একটা গতিশীল, তো বৃষ্টির এই বেগটা তার মধ্যে কি হবে না, মানে এই যে এই ডিরেকশন এবং এই যে ব্যাগের এই ব্যাগটা সে অনুভব করবে না বা পাবে না, মানে তাকে এই বৃষ্টি এই বেগে আঘাত করবে না। ঠিক আছে, তাহলে এর সাপেক্ষে বৃষ্টির একটা আপেক্ষিক বেগ থাকবে, সেটা আমাদের এই জিনিসটাই তোমাকে বুঝে নিতে হবে যে যেহেতু এই নিজেই গতিশীল তাহলে বৃষ্টিও গতিশীল। তো যেটা গতিশীল বস্তুর মধ্যে যদি আমরা বেগের যে বিবেচনা করতে চাই তাহলে অবশ্যই আমাকে আপেক্ষিক বেগই কি করতে হবে, বিবেচনা করতে হবে। ঠিক আছে, তো যেহেতু
এই ব্যাগটা হচ্ছে আপেক্ষিক হয়ে যাবে, সো ডিরেকশনটাও আসলে আপেক্ষিক হয়ে যাবে, ঠিক আছে, আপেক্ষিক ডিরেকশন হয়ে যাবে, অর্থাৎ তার গায়ে বৃষ্টি উল্লম্বভাবে আঘাত করবে না, ঠিক আছে। তো তোমাকে এখানে যে প্রবলেমটা আসলে দেওয়া হয়েছে সেটা একটু দেখে নিই। দেখো, বলা হয়েছে যে লোকটি কত কোণে ছাতা ধরলে বৃষ্টি হতে রক্ষা পাবেন, ঠিক আছে। ভালো করে খেয়াল করবা যে লোকটি কত কোণে ছাতা ধরলে বৃষ্টি হতে রক্ষা পাবেন। দেখো এখানে কিন্তু যেটা হচ্ছে সেটা বৃষ্টি কিন্তু উল্লম্বভাবে পড়তেছে। তো কিন্তু উনি যদি উল্লম্বভাবে ছাতা ধরে, ঠিক আছে, উল্লম্বভাবে যদি ছাতা ধরে, ভূমির সাথে উল্লম্বভাবে যদি ছাতা ধরে, তাহলে কিন্তু উনি বৃষ্টির হাত থেকে রক্ষা পাবেন না। কারণ হচ্ছে কি, বৃষ্টি কিন্তু তার গায়ে উল্লম্বভাবে পড়বে না, তার গায়ে অন্য আরেকটা ডিরেকশনে পড়বে, সেই ডিরেকশনটা আমাদের বের করে দেখাতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে এখানে আসলে আলটিমেটলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লোকটার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ আলটিমেটলি আপেক্ষিক বেগের ডিরেকশনটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা চলো যখন যে কাজটা করব সেটা হচ্ছে এই সিনারিওটাকে আমরা ফর্মাল একটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। তো আমরা যে লোকটার ব্যাগ, সেই লোকটার ব্যাগটাকে আমরা এম ভেক্টর দ্বারা কি করলাম, ডিনোট করলাম, ঠিক আছে। তো আমরা যেটা দেখতেছি যে লোকটার ব্যাগের সাথে বৃষ্টি উল্লম্বভাবে পড়তেছে, ঠিক আছে, মানে লোকটা যে দিকে যে ডিরেকশনে গতিশীল, বৃষ্টি সেই ডিরেকশনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়তেছে। তো সেই জন্য আমরা এটাকে আর ভেক্টর দ্বারা ডিনোট করলাম। আর ভেক্টর দ্বারা ডিনোট করে তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে শুরুতে মানে ইনিশিয়ালি প্রকৃতপক্ষে বৃষ্টির যে ডিরেকশন এবং লোকটার যে ডিরেকশন তাদের মধ্যবর্তী কোণ পাচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, বৃষ্টির যে ব্যাগ সেই ব্যাগটার আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে, কার সাপেক্ষে, লোকটার সাপেক্ষে। তো আমরা জানি যে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করব তার ক্রিয়ারেখার বিপরীত দিকে আমাকে একটা ব্যাগ প্রদান করতে হবে, ঠিক আছে। সেজন্য আমি কি করলাম, মাইনাস এম যে ব্যাগটা সেটা আমি প্রদান করলাম, বা মাইনাস এম ভেক্টরটা আমি প্রদান করলাম। এখানে মাইনাস চিহ্ন দ্বারা কি বোঝানো হচ্ছে, জাস্ট ডিরেকশনটা বোঝানো হচ্ছে, এবং এটা কোনো ধরনের মানের উপর কোনো ধরনের ডিফেক্ট ফেলবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এইটাকে নাই ধরবো, ঠিক আছে। এই যে রিয়েল যে ডিরেকশন সেটা আমরা কিছুক্ষণের জন্য মনে করবো এটা নাই, ঠিক আছে। তো আমরা এইটার সাথে যে মাইনাস এম ভেক্টর এবং যে আর ভেক্টর যেটা আছে তাদের মধ্যবর্তী কি লব্ধি নির্ণয় করব, ঠিক আছে। তো লব্ধি নির্ণয় করার জন্য আমরা সামান্তরিক সূত্র ইউজ করব। সেই সামান্তরিক সূত্রের এটা এই যে এই দুইটা বাহুকে আমরা সন্নিহিত বাহু বিবেচনা করে আমরা যেটা করব সেটা হচ্ছে সন্নিহিত বাহু বিবেচনা করে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা সামান্তরিক অঙ্কন করলাম, ঠিক আছে। তো সামান্তরিকটা আয়তক্ষেত্র হয়ে গেছে, ঠিক আছে, বুঝছো, মানে আয়তক্ষেত্র আর কি। তো আয়ত এক প্রকারের অবশ্য সামান্তরিক, তো তোমরা জানো এটা। তো এখন খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখন এই বিন্দুগামী মানে এই সামান্তরিক বা আয়তের এই বিন্দুগামী যে কর্ণটা পাবো সেটাই হচ্ছে আমাদের লব্ধির মান ও দিক নির্দেশ করবে, ঠিক আছে। অর্থাৎ বৃষ্টির বেগ কার সাপেক্ষে, ওই লোকটার সাপেক্ষে, সেই ডিরেকশনটা আমরা এই বরাবর পাচ্ছি, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু আমাকে শুধুমাত্র ডিরেকশনটা চাওয়া হয়েছে, সেজন্য আমি শুধু ডিরেকশনটা নির্ণয় করব, যে লোকটার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত বা বৃষ্টি লোকটাকে কত বেগে আঘাত করবে সেটা কিন্তু এখানে জানতে চাওয়া হয়নি, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা শুধু ডিরেকশনটা নির্ণয় করব। সো আমরা প্রথমে ধরে নিলাম এটা কিন্তু উল্লম্ব রেখা, ঠিক আছে, উল্লম্ব রেখা মানে বৃষ্টির যে ডিরেকশনটা সেটা হচ্ছে উল্লম্ব রেখা। সো উল্লম্বের সাথে আমি মনে করলাম যে এদের যে আপেক্ষিক বেগটা মানে বৃষ্টির যে আপেক্ষিক বেগটা সেটা হচ্ছে থিটা ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে। সো আমি এখন যদি থিটার মানটা নির্ণয় করে ফেলতে পারি তাহলে আমি কিন্তু কি মানে ওনাকে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে সেটা বলতে পারবো, বুঝছি। তো চলো আমরা আগে দেখে নিই কি কি দেওয়া আছে আমাদের। আমাদের এখানে দেওয়া আছে আসলে এম ভেক্টরের মান বা এম এর মান মানে লোকটার ব্যাগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এবং যে বৃষ্টির যে ব্যাগ সেটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, এবং তাদের মধ্যবর্তী কোণ অর্থাৎ মাইনাস এম এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 90 ডিগ্রি, ঠিক আছে। তো এটা আসলে সামান্তরিক সূত্রের একটা স্পেশাল কেসের মধ্যেই পড়ে গেছে। তো তোমরা চাইলে থিটার মানটা ওই স্পেশাল সূত্রটা ইউজ করে করতে পারো, স্পেশাল সূত্রটা ইউজ করে করতে পারো। তা আবার চাইলে কি ওই যে যে মেইন যে সূত্রটা সেটা ইউজ করেও করতে পারো। তো আমি এই ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে মেইন সূত্রটাই ইউজ করে করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো আমি এখানে লিখলাম যে ট্যান থিটা, যেহেতু থিটা, তো থিটা কার সাথে কোণ উৎপন্ন করছে, মানে থিটা মিন্স হচ্ছে সরি লব্ধি, লব্ধি কার সাথে কোণ উৎপন্ন করছে, আর এর সাথে কোণ উৎপন্ন করছে, মানে থিটা কোণ উৎপন্ন করছে। সো আমি এখানে লিখলাম tan থিটা ইজ ইকুয়াল টু, এবং লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করবে সে একা হয়ে নিচে গেছে, এই যে দেখো লিখলাম, এবং m sin আলফা ডিভাইডেড বাই m cos আলফা লিখলাম প্লাস আর। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি এখন মানগুলো ইনপুট দিয়ে দিলাম,
ইনপুট দিয়ে দিলাম। তো ইনপুট দিয়ে দেওয়ার পর আমি এখানে আসলে একটু ক্যালকুলেট করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে sin 90 এর মান হচ্ছে 1 এবং cos 90 এর মান হচ্ছে 0। সো জিনিসটা হচ্ছে এরকম করে দাঁড়ায়। তো এই যে এই লাইনটা, এই দুইটা লাইন চাইলে স্কিপ করে আমি শুধুমাত্র এই লাইনটা দিয়েই মানে আনসারটা লিখে ফেলতে পারতাম। কিভাবে? দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা যেহেতু মাইনাস এম, সো এটাও মাইনাস এম ভেক্টর আর কি। তো এখন যেটা হবে সেটা হচ্ছে এই মানটা যেহেতু 5, এই মানটাও হচ্ছে 5। তো এই মানটা কত? 30। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? যেহেতু একটা আয়তক্ষেত্র, সো সমকোণী ত্রিভুজ, সমকোণী আয়তক্ষেত্র ছিল এটা, সেজন্য এটা একটা সমকোণী ত্রিভুজের মতো আচরণ করবে। কোনটা? এই যে এই পোরশনটা শুধু। তো এই ক্ষেত্রে সেটা হচ্ছে এই যে থিটার সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি ভূমি। ঠিক আছে? তো আমরা tan থিটা ইকুয়াল টু কি জানি? লম্ব ডিভাইডেড বাই কি? ভূমি। ঠিক আছে? এই মানটা আমরা যদি এখানে ইনপুট দিই তাহলে আমরা এটাই পাচ্ছি। মানে এই লাইনটাকে সরাসরি লিখতে পারতাম চাইলে। তোমরা চাইলে এই লাইন দিয়েও শুরু করতে পারো, যেহেতু স্পেশাল কেসের সাথে মিলে গেছে। মানে এই দুইটা লাইন চাইলে স্কিপ করতে পারো। আশা করি বুঝতে পারছো। তো চলো এটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে পাচ্ছি আমি থিটা ইকুয়াল টু 9.46 ডিগ্রি। অর্থাৎ উনাকে বৃষ্টি আসলে ওনার গায়ে উল্লম্বের সাথে 9.46 ডিগ্রি কোণে আঘাত করবে। ঠিক আছে? বুঝছো? তো আমরা যদি জিনিসটা চিত্রের সাহায্যে যদি ব্যাখ্যা করতে চাই, দেখো ওনার যে ডিরেকশন সেটা হচ্ছে এটা, এবং বৃষ্টির যে রিয়েল যে ডিরেকশন সেটা হচ্ছে এটা, এবং ওনার সাপেক্ষে বৃষ্টির যে রিয়েল ডিরেকশন সেটা হচ্ছে এটা। অর্থাৎ বৃষ্টি ওনার গায়ে এইভাবে পতিত হবে, এইভাবে, মানে এই ডিগ্রি, মানে এই ডিরেকশন। ঠিক আছে? এই ডিরেকশন, অর্থাৎ এই ডিরেকশনে তারা ওনার গায়ে কি হবে না? পতিত হবে না। সেজন্য আমরা এটা একটু যদি এই জিনিসটাকে আমরা একটু বর্জিত করি তাহলে আমরা কোনটা আরো ভালোভাবে নির্ণয় করতে পারবো। দেখো কোনটা হচ্ছে এটা। তাহলে এটা যেহেতু থিটা, বিপ্রতীপ কোণ বলে এটাও থিটা। অর্থাৎ আমরা যেটা দেখতেছি বৃষ্টি কিন্তু এই ডিরেকশনে ওনার গায়ে আঘাত করবে। ঠিক আছে? সো ওনাকে ছাতা ধরতে হবে কি? উল্লম্বের সাথে আহ উল্লম্বের সাথে কত? 9.46 ডিগ্রি কোণে ছাতাটা ধরতে হবে আর কি। ঠিক আছে? আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তো তোমরা যদি বুঝো তাহলে তোমরা কিন্তু, তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই পর্যায়ে এই প্রবলেমটা নিজেরা সলভ করবা। সেটা হচ্ছে কি, কোনো একদিন উল্লম্বভাবে 30 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছিল। তো বায়ু উত্তর হতে দক্ষিণ দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত হলে বৃষ্টি হতে রক্ষা পেতে পথচারীকে কত কোণে ছাতা ধরতে হবে? তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই প্রবলেমটা সলভ করতে পারবা। তো এই প্রবলেমটা সলভ করে অবশ্যই আমাকে দেখাবা। ঠিক আছে? তো তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। যদি কোনো একটা টপিক বা কোনো একটা ম্যাথের কোনো একটা অংশ যদি না বুঝতে পারো বা বোঝা না যায়, তো আমার সাথে অবশ্যই যোগাযোগ করবা। আমি সর্বোচ্চ চেষ্টা করব যে তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ। ভালো থেকো।